হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। টারিফেক ভিডিও চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে মুভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি, মুভিটার নাম হলো ডিব্রেকাস। 2019 সালে অস্ট্রেলিয়ায় মুক্তি পাওয়া খুবই লেটেস্ট হরর এবং সায়েন্স ফিকশনে ভরা সিনেমা। এটার বর্তমান আইএমডিবিতে রেট রয়েছে 10-এ 6.2 এবং এটা নির্মাণ করতে ব্যয় হয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় 221 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল 551 কোটি টাকা। আর গাইস, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো গাইস, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গল্পটি শুরু হয় একটি ছোট্ট মেয়েকে দেখিয়ে, যে একটি চিঠিতে কিছু লেখছিল, যেখানে তিনি লিখছিলেন যে এখন তিনি আর কখনোই বদলাবে না বা বড় হবে না। এত কিছু লেখার পর সে তার বাড়ির বাইরে বের হয়ে সূর্য ওঠার অপেক্ষা করে, কিন্তু যত তাড়াতাড়ি সে উপরের দিকে তাকায় আমরা তার চোখ হলুদ দেখতে পাই। আসলে মেয়েটি ছিল ভ্যাম্পায়ার। এখন সূর্য ওঠার সাথে সাথে মেয়েটির গায়ে সূর্যের আলো পড়লে তার সারা শরীর জ্বলতে থাকে, এর ফলে মেয়েটি মারা যায়। এরপর আমরা দেখতে পাই যে দিনের বেলা সমগ্র বিশ্ব ও সমগ্র বিশ্বে কোনো মানুষই দেখা যায় না, একটি খালি জায়গা হয়ে পড়ে আছে। এখন এমনটা হয়েছিল কারণ 10 বছর আগে রক্ত পান করত একটি সম্পবিত বাদরের কারণে প্লেগের মতো একটি রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, যার কারণে বেশিরভাগ মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল, যারা মানুষকে শিকার করত এবং তাদের ক্ষুধা মেটানোর জন্য মানুষের রক্ত পান করত, যার কারণে সারা বিশ্বের মানুষের জনসংখ্যা কমতে থাকে। তার জন্য জনসংখ্যা দ্রুত হ্রাস পেতে শুরু করে এবং মাত্র 5% মানুষ পৃথিবীতে থেকে যায়, বাকিরা ভ্যাম্পায়ারে পরিণত হয়। এখন যেহেতু ভ্যাম্পায়াররা মানুষের রক্ত পান করে বেঁচে ছিল, মানুষের হ্রাসের কারণে ভ্যাম্পায়ারদের ক্ষুধা মেটানোর জন্য মানুষের রক্তের অভাব ছিল। এর জন্য ভ্যাম্পায়ার গবেষকরা ভ্যাম্পায়ার জনসংখ্যাকে খাওয়ানোর জন্য মানুষকে ব্যবহার করতেন। মানুষ যেমন রক্ত তৈরিতে নিয়োজিত ছিল, তেমনই কিছু ভালো ভ্যাম্পায়ার ছিল যারা মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছিল, কারণ রক্তের প্রয়োজন মেটানোর জন্য ভ্যাম্পায়াররা লেবে মানুষ ধরে নিয়ে মেরে ফেলছিল। এখন সিন পরিবর্তন হয়ে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। এখন আবার রাস্তায় মানুষ দেখা দিতে শুরু করছে, যেখানে ভ্যাম্পায়ার যারা শুধু রাতে বের হতো, এইসব ভ্যাম্পায়ার মানুষের মতো বাস করত এবং তারা রাত নামার সাথে সাথে তাদের কাজে চলে যেত। এখানে আমরা একজন বৃদ্ধ ভ্যাম্পায়ার দেখতে পাই যে তাদের রক্ত পান করার জন্য পাশ দিয়ে যাওয়া কিছু ভ্যাম্পায়ারকে আক্রমণ করছিল, যার কারণে ওই ভ্যাম্পায়াররা ওই বৃদ্ধ ভ্যাম্পায়ারকে ভয় পেত। তখন পুলিশ এসে তাকে বৈদ্যুতিক শক দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে। সেখানে আমরা ডাক্তার এডওয়ার্ড ডালকে তার গাড়িতে করে তার কাজে যেতে দেখি। ডাক্তার এডওয়ার্ড পবলিমাক্স নামের এক ভ্যাম্পায়ারের কোম্পানিতে কাজ করতেন। ওষুধ তৈরির পাশাপাশি এই সংস্থা রক্ত কালেক্ট করত। সেখানকার সকল গবেষকের প্রধান ছিলেন এডওয়ার্ড। এখন বিল্ডিং এর নিরাপত্তার মধ্য দিয়ে যাওয়ার পর এডওয়ার্ড একটি ঘরের মধ্যে যায়, যেখানে মানুষ ধরে মেশিন এর ভিতরে রাখা হয় এবং তাদের রক্ত বের করার পর এই ল্যাবের গবেষকরা সেই রক্তের উপর পরীক্ষা করে। আসলে এগুলো মানুষের রক্ত। তারা নকল রক্ত তৈরি করার চেষ্টা করছেন যাতে তারা সেই নকল রক্ত দিয়ে ভ্যাম্পায়ারদের ক্ষুধা মেটাতে পারে। ওই গবেষকদের সাথে ডাক্তার এডওয়ার্ডও যুক্ত ছিলেন। আসলে ডাক্তার এডওয়ার্ডও একজন ভ্যাম্পায়ার ছিলেন, কিন্তু মানুষদেরকে এই ধরনের মেশিন এর ভিতরে বন্দী করে রাখা তিনি ঠিক মনে করতেন না এবং তিনি তার নিজের কাজেও খুবই অসন্তুষ্ট ছিলেন। তাই একজন ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও তিনি মানুষের রক্ত পান করেননি এবং তিনি শুধুমাত্র পশুদের রক্ত পান করতেন এবং তাও মাঝে মাঝে। এখন এডওয়ার্ড তার ল্যাবে যায় এবং মানুষের রক্তের মতো রক্ত তৈরি করতে চেষ্টা করে, কিন্তু তার পরীক্ষা ছড়িয়ে পড়ে। এরপর তিনি তার কোম্পানির মিটিং এ যান, যেখানে তার বস অর্থাৎ এই কোম্পানির মালিক চার্লস ব্রাউনলি, তার ল্যাবে কর্মরত সহকারী ক্রিস্টোফার সিটি কমিশনার রক্ত না পান করা ভ্যাম্পায়াররা একটি বিপজ্জনক পানিতে পরিণত হচ্ছে, যাকে তারা সাবসাইটার বলে। মানুষের রক্তের অভাবে তার নাক লম্বা হয়ে গিয়েছিল এবং তার মাথা সামনের দিকে সংকুচিত হয়ে গিয়েছিল এবং শুধু তাই নয়, তার চিন্তাধারাও কমে গিয়েছিল। এই অনুসারীরা রক্তের জন্য ভ্যাম্পায়ারদের আক্রমণ করতে লাগলো। সেই কারণে ছবির শুরুতে বুড়ো ভ্যাম্পায়ার রক্তের অভাবে এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছিল, কারণ সে উত্তরসূরিতে পরিবর্তন হচ্ছিল। এখন যেহেতু পৃথিবীতে মানুষের জন্ম শতাংশের মাত্র 5% অবশিষ্ট ছিল, কোম্পানির মালিক তাদের বলেন যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব মানুষের রক্তের মতো রক্ত তৈরি করতে হবে, অথবা রক্তের অভাবে বাকি ভ্যাম্পায়ার গুলিও আত্মহত্যা করবে। বৈঠকের পর ব্রাউনলি তার নিজের অফিসে নিয়ে যায় ব্যক্তিগত কিছু কথা বলার জন্য। তাকে একটি কফি খেতে দেয়। কফিটি রক্ত দিয়ে তৈরি করা ছিল। এটা দেখে এডওয়ার্ড কফিটি খেতে অস্বীকার করেন। ব্রাউনলি তখন তাকে বলেন যে তার ক্যান্সার হয়েছিল, কিন্তু ভ্যাম্পায়ার হওয়ার পর তা সেরে গেছে। তিনি আরো বলেন যে
আমার মেয়ে ভ্যাম্পায়ার হতে চায়নি, এ কারণে সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। বৌমুলি এডওয়ার্ডকে বলে যে আমি জানি আপনি মানুষকে বাঁচাতে চান, তাই অচিরে মানুষের রক্তের মতো রক্ত তৈরি করতে হবে। এরপর তার ল্যাবে যায় এবং তার সঙ্গে ক্রিস্টোফারের সাথে সবকিছু নিয়ে আলোচনা করেন। সে নির্দ্বিধায় বলে যে আমি একটি বাদরের উপর পরীক্ষা করছি এবং এই পরীক্ষাটি আরো এগিয়ে নিতে আমাকে আরো কিছু পরীক্ষা করতে হবে যাতে আমরা রক্ত তৈরি করতে পারি। কিছু সময় পর গবেষকরা একজন বন্দির পরীক্ষা শুরু করে। বৌমুলি এবং কয়েকজন গবেষকেরা জানলা দিয়ে পরীক্ষা দেখতেছিল। এডওয়ার্ড আগে সেই ব্যক্তির শরীরে রক্তের বিকল্প রাখে। তিনি কিছুটা ভালো অনুভব করেন, কিন্তু যখন সম্পূর্ণ বিকল্প শরীরে প্রবেশ করে তখন তিনি বমি করতে শুরু করেন এবং শরীরের পরিবর্তন হতে শুরু করে এবং শরীরে ফোসকা দেখা দিতে শুরু করে। গবেষকরা তাকে সাথে সাথে ধরে এপিমন নামক একটি ইনজেকশন দেয় এবং তার শরীর আগের মতো হয়ে যায়, কিন্তু অবিলম্বের পরে তার পুরো শরীর অন্বেষণ করা হয়। সেই রাতে এডওয়ার্ড ল্যাব থেকে বাড়িতে ফিরছিলেন এবং পথে গাড়িতে খবর দেখেন যা রক্তের রেশনের কারণে দাঙ্গার কথা বলছেন, অর্থাৎ রক্ত কম দেওয়ায় ভ্যাম্পায়াররা দাঙ্গা শুরু করছে। এদিকে এডওয়ার্ড তার কান চুলকাতে শুরু করেন এবং আয়নায় সে দেখতে পায় তার কান লম্বা হতে শুরু করেছে। এদিকে বিভ্রান্তির কারণে সে সামনের গাড়িটি দেখতে পারছিল না, যার কারণে শেষ মুহূর্তে গাড়ি থামাতে হয়, কিন্তু সেই জন্য গাড়িটি রাস্তার পাশে বৃত্তে ধাক্কা খায়। এডওয়ার্ড সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু তার হাতে একটি তীরের আঘাত লাগে। ঠিক তখন অন্য গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে। তারা মানুষ ছিলেন এবং তাদের নেতা ছিলেন অড্ডেভিমেন্ট, যার খুসবু নামে একটি অস্ত্র ছিল যা তাকে ভ্যাম্পায়ার হওয়ার থেকে রক্ষা করেছিল। তিনি এডওয়ার্ডের দিকে তীর নিক্ষেপ করেছিলেন, কিন্তু হঠাৎ একটি পুলিশের গাড়ির শব্দ আসে। এডওয়ার্ড মানুষকে বলেন যে আমাকে ভয় পাবে না, কারণ সে কেবল তাদেরকে সাহায্য করতে চেয়েছিল। তারপর তিনি তাদের গাড়িতে বসতে বলেন। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বের পর তারা রাজি হয়। এডওয়ার্ড তার গাড়ির দিনের সুরক্ষা ব্যবস্থা চালু করে দেয়, যা সমস্ত জানলা অন্ধকার করে দেয় এবং যত তাড়াতাড়ি তার হাত থেকে তীরটি বের করে নেয়। যখন পুলিশ আসে তাকে জিজ্ঞেস করে মানুষের সম্পর্কে, সে তখন ভুল নির্দেশ করে এবং তাকে বলে যে তারা পালিয়ে গেছে। গাড়িতে অড্ডে এডওয়ার্ডের আইডি ব্যাজ খুঁজে পায়, যাতে লেখা ছিল তার পেশা এবং তার জন্ম তারিখ। পুলিশ চলে গেলে তারা গাড়ি থেকে নেমে আসে এবং অড্ডে এডওয়ার্ডের জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তারপর তারা সবাই চলে যায়। কিছুক্ষণ পর এডওয়ার্ড তার বাড়িতে পৌঁছায় এবং ঠিক তখনই সমস্ত ভ্যাম্পায়ারদের জন্য একটি ঘোষণা আসে যা তাদের সূর্যোদয়ের বিষয়ে সতর্ক করে। এরপর এডওয়ার্ড রাতের খাবার খেয়ে তার গাছপালার যত্ন নিতে শুরু করে। হঠাৎ করে তার ভাই ফাঙ্কি ডালটন তার বাড়িতে চলে আসে, যার সাথে সে কয়েক মাস ধরে দেখা করেনি, কারণ সে সেনাবাহিনীতে ছিল। ফাঙ্কি এডওয়ার্ডকে তার জন্মদিনের পার্টি দিতে বলে। এ বিষয়ে এডওয়ার্ড বলে যে তার বয়স এখন 35 বছর। ফাঙ্কি তখন বলে যে তাদের জন্মদিন উদযাপন করা উচিত এবং এর জন্য তিনি 100% পুরনো মানুষের রক্তের একটি দামি বোতল নিয়ে এসেছে। তিনি 2 গ্লাসে রক্ত ঢেলে দেন এবং তার ভাইকে রক্ত পান করার জন্য জ্বালাতন করে, কিন্তু এডওয়ার্ড রক্ত পান করতে অস্বীকার করেন এবং ফাঙ্কি এতে রেগে যায় এবং উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। ফ্র্যাঙ্কি বলে যে এডওয়ার্ড মানুষের রক্ত পান করে না, কিন্তু এখনো একই কোম্পানির জন্য কাজ করে যেটি তাদের নিজস্ব লাভের জন্য মানুষকে ব্যবহার করে এবং তাদের হত্যা করে। কিন্তু এডওয়ার্ড বলেন যে তাদের রক্তের বিকল্প খুঁজতে এই খারাপ কাজটি করতে হয়, কিন্তু তিনি ফ্র্যাঙ্কির সাথে বিরক্ত প্রকাশ করে কারণ তিনি সেনাবাহিনীর জন্য মানুষ শিকার করে। তারপর হঠাৎ এডওয়ার্ড রক্তের বোতলটি তুলে নেয় এবং সমস্ত রক্ত বেসিংয়ে ঢেলে দিতে শুরু করে। তখন ফ্র্যাঙ্কি তার হাত থেকে বোতলটি তুলে নেয় এবং দেওয়ালে ছুঁড়ে মারে। তারপর ফ্র্যাঙ্কি চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটি শুক্রবার তার সামনে চলে আসে, তার জন্য সে যেতে পারে না। সে রান্নাঘরে গিয়ে দেওয়ালে লেগে থাকা রক্ত চাটতে শুরু করে এবং তারপর টেবিলে রাখা গ্লাসটিও চাটতে শুরু করে। এদিকে ফ্র্যাঙ্কি একটি হাতে চাকু তুলে নেয়, তারপর সাবসাইডার এডওয়ার্ডকে ধাক্কা দেয় এবং ফ্র্যাঙ্কিকে দেওয়ালের দিকে ধাক্কা দেয়। ফ্র্যাঙ্কি কাছের টেবিলের উপরে পড়ে গ্লাস ভেঙে যায় এবং ফ্র্যাঙ্কিকে কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান করে দেয়। তারপর সাবসাইডার এডওয়ার্ডের দিকে এগিয়ে আসে। এডওয়ার্ড একটি মোড় তুলে তাকে থামানোর চেষ্টা করে এবং একই সাথে তার ভাইয়ের চেতনা ফিরে আসতে থাকে। তাকে আনতে হলে তার নাম ধরে ডাকতে হবে। ফ্র্যাঙ্কি চেতনা ফিরে পায় এবং তারপর কিছু ধরে 2 ভাই মিলে সাবসাইডারের উপর আক্রমণ করার চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যে সে সিলিং এ ঝুলে পড়ে এবং ফ্র্যাঙ্কি একটি আক্রমণ করে তাকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছে যায়। এখন পুরো এলাকায় হামলাকারীরা ছড়িয়ে পড়েছে। একজন অফিসার পানিটির সাথে সম্পর্কিত একটি আংটি খুঁজে পায়, যা এডওয়ার্ড অধিকার করে যে একজন স্থানীয় মালিক ছিল এবং তিনি নিজে নিজে খাওয়ার ফলে পরিচিত ক্ষত আবিষ্কার করে
পরের দিন এডওয়ার্ড সিকিউরিটি অ্যালার্মে জেগে ওঠে এবং যখন সে চেক করার জন্য আলো জ্বালিয়ে দেয়, অড্ডে তাকে বলে যে তিনি এমন একটি ভ্যাম্পায়ার খুঁজছেন তারা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে এবং এর জন্য তিনি এডওয়ার্ডকে উপযুক্ত মনে করেন। সে তাকে একটি কাগজের শীট দেয় যার উপর একটি মানচিত্র আঁকা হয়। এডওয়ার্ড মানচিত্রটি দেখতেছিল কিন্তু হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে আসে এবং এডওয়ার্ড সেই কণ্ঠস্বরের দিকে তাকান এবং অড্ডে ওই জায়গাতে নিঃশব্দে চলে যান। যখন এডওয়ার্ড সেই ভয়েস চেক করতে যায়, দেখা যায় যে ভয়েসটি ফ্র্যাঙ্কি অড্ডে সম্পর্কে জিজ্ঞেস করে। এডওয়ার্ড কিছু না বলে তাকে সরিয়ে দেয়। সেই রাতে খবরে জানা যায় যে বিনিয়োগকারীরা গবেষণার জন্য বহুরিতে মানুষ সরবরাহ করতেন, তারা আর সরবরাহ করতে পারবেন না। পরের দিন এডওয়ার্ড কাজে যায় এবং সে তার বসের সাথে দেখা করে এবং তার বসের কাছ থেকে গ্যারান্টি চায় যে প্রতিস্থাপন খুঁজে পাওয়ার পরে তার মানুষের সরবরাহের প্রয়োজন হবে না। এর জন্য বমলি বলেন যে বেশিরভাগ ভ্যাম্পায়ার একটি বিকল্প নিয়ে খুশি হবে, তবে কিছু আছে যারা আসল জিনিস দাবি করে। এই সম্পর্কে এডওয়ার্ড তাকে মনে করে দেন যে তার মেয়েও সেই লোকগুলিদের ভিতরে একজন। আর গাইস, আজকের মতো এই যাই বিদায় নিচ্ছি। তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।